নির্মোচন লিখেছেন ফাবিয়াহ মোমো। আজকে রয়েছে গল্পটির চতুর্থ পর্ব। গল্প পাঠে আছি আমি মীরা। কল দিয়েও পাওয়া যাচ্ছে না সাইদকে। লাগাতার কলগুলো করেই যাচ্ছে। নিরুপায় হয়ে ওরা বাসার ভেতরে প্রবেশ করলো। একমাত্র সুফিয়া ছাড়া এ বাড়িতে দ্বিতীয় প্রাণীর উপস্থিতি নেই, সেটাই তারা জানত। তাই সুফিয়ার উদ্দেশ্যে দরজা থেকে দাঁড়িয়ে উচ্চস্বরে হাঁক ছাড়ল, সুফি খালা আছেন? রান্নাঘর থেকে ডাকটা শুনতে পেয়ে সতর্ক হলো সুফিয়া। আটপৌরে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে দরজার সামনে এসে শুধালো, আয় হায়, তোমরা আইসো দেখি, আহো ভিতরে আহো, বাইরে খাড়ায় আসো কেন? ভেতরে ঢুকলো সবাই। আসল কথাটা বলার জন্য দেরি না করে লাবি প্রশ্নাত্মক সুরে বলল, সাইদের ব্যাপারটা জানেন খালা? ও কোথায় গিয়েছে কিছু বলতে পারেন? আমরা কল দিচ্ছি, কল রিসিভ করছে না। এভাবে তো টেনশন কমে না খালা। আপনি কিছু জানেন ওর বিষয়ে? সুফিয়া পাতলা ভ্রু দুটো একত্র করে কিছুক্ষণ ভেবে চিনতে বলল, ভোর 4টার সময় উঠছে এটা কইতে পারুম, কিন্তু কই গেছে হেডা তো কইতে পারি না। তুঙ্গর মুখ এমন কালা হইয়া আছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? লাবিব নিচের ঠোঁটটায় জিভ বুলিয়ে জানালার কাছে চলে এলো। এদিকে সুফিয়ার জবাবটা ফাহাদ দিয়ে বলল, ফাহিমকে মনে আছে আপনার? সুফিয়া ফট করে বলল, হ, মনে থাকবো নাকে, ফিহার ভাইয়ের কথা কইতেছ না? পুরো ঘটনাটা খুলে বলল ফাহাদ। যতটা সংক্ষেপে বললে সুবিধা হয় ততটুকুই বলল সুফিয়াকে। ফাহিম এখন সাইদের সাথে দেখা করতে চায়। ফাহিমের একটাই কথা, ওর বোন ফিহা ছোটখাটো ভুল করেছে, যেটা বয়সের দোষে সবাই করে। কিন্তু আপনি তো জানেন সাইদ এমন বুজরুকি শোনার মানুষ না। ও নিজে যেটা দেখবে, যেটা বুঝবে, সেটাই বিশ্বাস করতে বাধ্য। ও সিদ্ধান্ত টলাতে পারে এমন মানুষ এখন পর্যন্ত আসেনি। আমরা চাচ্ছিলাম ওদের দুজনকে মুখোমুখি বসিয়ে ঠান্ডা মাথায় সর্ট আউট করতে, কিন্তু সাইদ মেবি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। খুব টেনশনে আছি খালা। না জানি ফাহিমকে এখন রাস্তায় ফেলে কুত্তার মতো পেটাচ্ছে। ও রাগ তো আপনি জানেনই। সুফিয়া স্তব্ধ চোখে নীরব হয়ে গেলেন। মাথার ভেতর চিন্তার চরকি বাই বাই শব্দ করে ঘুরছে। ফিহার ঘটনা নিয়ে এখনো কিছু জানেন না আফসানা। সম্পূর্ণ ব্যাপার সে নিজের কাছে, নিজের মধ্যে ধূর্ততার সাথে চেপে রেখেছে। ফিহার আপন চাচাতো ভাই ফাহিম রহমান সাইদের সাথে একই কলেজে পড়ত। সেই সূত্রপাতে দুজনের মধ্যে চেনাশোনা হয়, সাক্ষাৎ হয়, কিন্তু বন্ধুত্ব বা সখ্যতা গোছের কিছুই গড়ে ওঠেনি তখন। ফাহিমের সহযোগিতার মাধ্যমেই নাকি অন্য কোনো পন্থায় হঠাৎ সাইদের সাথে বেশ অদ্ভুতভাবে যোগাযোগ হয় ফিহার। শুধুমাত্র ফিহা নামটার জন্যই বদলে যায় আরেক ফিহার ডাক নাম। সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত এক টুকরা ছোট্ট নাম শুনতে পারে না সাইদ। ভুল ক্রমেও সেটা উচ্চারণ করে না তার বন্ধু বা সুফিয়া খালা। সুফিয়াকে অতল চিন্তায় নিবিষ্ট দেখে সাব্বির ভদ্রমহিলার হাতে মৃদু ঝাঁকুনি দিয়ে বলল, খালা। চকিত ভঙ্গিতে সংবিত ফিরে পেতেই সাব্বিরের দিকে উজবুক চোখে তাকালো সুফিয়া। চট করে দোতলার দিকে কি যেন দেখে স্বস্তির দম ছেড়ে ফের সাব্বিরের দিকে তাকালো। এখন কি করা লাগবো? সাইদ বাবারে থামান যাইতো না? না খালা, অসম্ভব। শালার পুত এখনই সাইদকে ব্ল্যাকমেইল শুরু করেছে। বারবার বলছে আন্টির কানে সব কথা ফাঁস করে দিবে। কিন্তু আপনি তো জানেন সাইদ আন্টির জন্য একদমই ভয় পাচ্ছে না। ওর ভয়টা অন্যদিকে, অন্য কিছু। এখন কি করা যায় বুঝতে পারছি না। সুফিয়া শঙ্কিত মুখে সঙ্গে সঙ্গে বলল, খবরদার ওই সামনে যায় এই বাড়িতে না আহে। এখন ওই দিককার মামলা শুরু হয় নাই। সাইদরে আমি বুঝাইতেই পারতেছি না, ওরও একটু ভাবন দরকার। ওই আমার কথা কানেই লইতেছে না। সাব্বির এ কথা শুনে অনুযোগ করে বলল, সেটা না হয় বুঝলাম, কিন্তু ওর ভেতরে আবেগের ছিটে ফোটাও নেই খালা। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, একবার ট্রেনের নিচে কাটা পড়ে একটা লোক 4 টুকরো হয়ে গেছে। আমরা সবাই ওখান থেকে চোখ ফিরিয়ে সরে গেছি, কিন্তু সাইদের কোনো রিয়াকশন নেই। ও চুপচাপ সব দেখেছে, যেন চোখের সামনে নর্মাল কোনো দৃশ্য। তাহলে বুঝুন ওর অবস্থা কি পরিমাণে ডেঞ্জারাস হয়ে গেছে। একটা মানুষ যদি অতিমাত্রায় শক্ত আচরণ করে, সেটা কখনোই স্বাভাবিকতার কাতারে পড়ে না। এখন যদি ফাহিমকেও পেটায়, তাহলে লসটা ওর দিকেই যাবে। ফাহিম কিন্তু বাঁচবে না খালা, ফাহিম মরে যাবে। পাশ থেকে সবচেয়ে অস্থির ছেলেটা আজ নীরব হয়ে শুনছে। আসার পর থেকে একটা টু শব্দ করেনি সে। লাবিবের কথায় দ্বিমত পোষণ করে চটান করে বলল আদিব, ঘটনা যত সোজা দেখাচ্ছে কাহিনী তত সোজা না। ফাহিমের সাথে যোগাযোগ করার মাধ্যম শুধু আমি আর ফাহাদ জানি, কারণ 2 বছরের মধ্যে ফাহিমের সাথে ওর কোনো ধরনের কানেকশন ছিল না। তাহলে ও ঠিকানা কোথায় পেল? ফাহিমের সব দলবল পড়াশোনা বা চাকরির জন্য অ্যাব্রোড চলে গেছে। বাদ রইল শুধু ফিহা।
আর ফিহাকে কল দিয়ে ঠিকানা জিজ্ঞেস করবে এরকম মানুষ সাইদ না। এখন প্রশ্ন হচ্ছে, একদিনের ভেতর কোথায়, কিভাবে, কার মাধ্যমে ঠিকানা পেল সাইদ? এভাবে কোনো ব্যক্তির ঠিকানা জোগাড় করাটা চারটিখানি ব্যাপার না। এরকম উদ্ভট প্রশ্ন শুধু আদিবের মাথায় নয়, এটার বিশদ কাহিনী নিয়ে সকলের মনেই তীব্র উৎকণ্ঠার জন্ম দিয়েছে। চিন্তার খাতা মেলে আজ পর্যন্ত কোনো অঙ্ক, কোনো সূত্র, কোনো সমীকরণ তো দূর, এ নিয়ে ভাবতে গিয়ে সবকিছুর 360 ডিগ্রি কোণে ঘুরে গেছে। এমন সময় একজোড়া ব্যস্ত পদযুগলের শব্দ শুনে সবাই বিক্ষিপ্ত চোখে দরজার দিকে তাকালো। অমনি তাদের স্বচ্ছ দৃষ্টিভঙ্গির অবয়ব পাল্টে একরাশ বিস্ময়াকুল অবস্থা ভর করল চোখে। কালো ট্র্যাকস্যুট পরে সমস্ত শরীর ঘামিয়ে হনহন করে প্রবেশ করছে সাইদ। শরীর সহ পুরো মুখটা তার প্রচন্ড ঘেমে লাল হয়ে আছে। কপালের সামনে এলোপাথারি চুলগুলো ঘামে ভিজে ঝুলছে। বাঁ হাতে থাকা কালো ঘড়িটার স্ক্রিন থেকে বিপ বিপ করে জানান দিচ্ছে সময়। লাবিব কল করাটা বাদ দিয়ে সহসা তার দিকে এগিয়ে এসে বলল, কই ছিলি তুই? কতক্ষণ ধরে কল দিচ্ছি। কি পরিমাণে টেনশনে ফেলে দিয়েছিলি খেয়াল আছে? বুকের কাছ থেকে লম্বা জিপারটা টান মেরে জ্যাকেটটা খুলতে খুলতে লাবিবের দিকে তাকালো সাইদ। তীক্ষ্ণ চোখ দুটো খাটো করে প্রশ্নসূচকে বলল, কিসের জন্য? নিরুত্তাপ ভঙ্গির প্রশ্ন শুনে সবাই একে অন্যের দিকে দৃষ্টি বিনিময় করলো। এতক্ষণ যে সবাই চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিল সেটা কেউ বুঝে না। ফাহাদ চাপা ক্ষোভের রাগটা আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে টি শার্ট খামচালো আদিব। ফাহাদকে চট করে পুরোপুরি থামিয়ে ফিসফিস সুরে খুবই হালকাভাবে বলল, উপরে দেখ। ফাহাদ নিমিষের ভেতর চোরা দৃষ্টি দিয়ে দোতলার পানে পরখ করে নিল। রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে নাবিলা হক। উঁচু রেলিংটার ওপর ওড়নার একপাশ দুলে দুলে উঠছে। ছোটখাটো লাবণ্য ভরা মুখ, আদরে মায়ার ঠোঁট দুটো হৃদয়ে হৃদয়ে প্রাণঘাতী ইচ্ছাটা জাগিয়ে তোলে। ভরা চাহনির পূর্ণ মায়ার চোখ দুটো বড্ড কৌতূহল মাখিয়ে ফ্যালফ্যাল দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। ফাহাদ ঢোক গিলে বিড়বিড় করে বলল, সাক্ষাৎ আগুন। এই আগুন কি সাইদের শক্ত খোলসকে ভস্ম করতে পারবে না? ফাহাদ ও আদিবের চোখাচোখি অবস্থা দেখে সাইদ ওদের ভেতরকার আলাপটা আজ করতে পারলো। নিজে আর দোতলায় তাকিয়ে সেই মানুষটাকে বিব্রত করতে চাইল না। সবাইকে সোফায় বসতে বলে সুফিয়াকে নাস্তার জন্য যেতে বলল সে। চার বন্ধু সোফা ভাগাভাগি করে বসতেই সাইদ ওদের উল্টো দিকে সিঙ্গেল সোফাটায় বসে বলল, কি জন্য আসা হয়েছে? বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আমার বাড়িতে তো কেউ আসে না, তাই কারণটা আমি ক্লিয়ার কাট জানতে চাই। কোনো প্রকার মিথ্যা বা লেম এক্সকিউজ আমি সহ্য করব না। কাটকাট ভঙ্গির কথা শুনে স্থির হলো ওরা। এবার সিরিয়াস কায়দায় ফিরে এসে প্রথম প্রশ্ন করলো আদিব, ফাহিমের খোঁজ কে দিছে? মিথ্যা বলবি না তুই। তুই বারবার এমন কাণ্ড করতেছিস যে আমাদের কাছে স্পষ্ট না। পায়ের উপর পা তুলে মনোযোগ দিয়ে শুনলো সাইদ। এক হাত সোফার নরম হাতলে রেখেছে সে, অন্য হাতটা ভাবুক ভঙ্গিতে ঠোঁটের কাছে রেখে বেশ দাম্ভিকতার সুরে কনুইটা হাতলের উপর ঠেকিয়ে রেখেছে। আস্তে করে বলল, ফাহিমকে কিছুই করিনি। ওর মতো নোংরা কিটার গায়ে হাত তুলে নিজের লেভেল নামাতে ইচ্ছুক নই। আদিব কিছু বলার পূর্বেই মাঝখান থেকে বোমের মতো ফুঁসে উঠল লাবিব। গলায় ঝাঁঝ মিশিয়ে বিরক্তির সাথে চেঁচালো, তোর কথা, কাজ, মতলব, আচরণ, তোর সবকিছুই আমাদের অদ্ভুত লাগতেছে সাইদ। নিজেই কাল রাতে মেসেজ দিয়ে বললি তুই ফাহিমের সাথে দেখা করবি না, এখন আবার রাতারাতি কি এমন হয়ে গেল সকালে শালার পুতকে ধুলাই দিতে চলে গেলি? ব্যাপারটাকে আমাদের সাথে সাফ সাফ ঝেড়ে কাশবি? লাবিবের প্রশ্নটাকে গুরুত্ব সহকারে কিছুক্ষণ নাড়াচাড়া করলো সাইদ। সামনে থাকা সেন্টার টেবিলের কাছে দোতলা থেকে শান্ত মুখটা আবছা অবয়ব দেখে ধীর গলায় বলল, অতীতের চ্যাপ্টার বন্ধ করতে গিয়েছি। আমি চাই না বর্তমানে সেটার প্রভাব পড়ুক। ওকে শুধু এটুকুই বুঝালাম রাস্তা ক্লিয়ার করে সোজাসুজি চলে যেতে। বাঁকা পথে ঢুকলে পরিণামটা ভালো হবে না। ঘুরপেচ দিয়ে কথাগুলো বললেও আসল মর্মগুলো বুঝতে পেরেছে ওরা। ফাহিমকে গলায় পাড়া দিয়ে শাসিয়ে এসেছে ও, অথচ মুখে মুখে কি সুন্দর সহজ বুলি আওড়ে গেল। সুফিয়া ততক্ষণে নাস্তার ট্রে নিয়ে হাজির হলে হঠাৎ দোতলার অবস্থা দেখে হাসি মুখে ডাকলো, নাবিলা, ওইখানে দাঁড়ায় আসো কেন? নাম বানা, আইয়া দেহ কেডা আইসে, ওগরে চিননি কিনা দেখি। টনক নড়ার মতো সম্বিত ফিরে পেল ফিহা। তাকে 3 অক্ষরের নামটা দিয়ে সম্বোধন করে অল্প কিছু মানুষ, তন্মধ্যে সুফিয়া খালা একজন। ফিহা জড়সড় মুখে নিচে নেমে এক এক করে 4টি যুবকের দিকেই তাকালো এবং মনে মনে বুঝতে পারলো তারা সবাই ভীষণ স্মার্ট এবং সুদর্শন পুরুষ, কিন্তু এদের মধ্যে যেই ব্যক্তিটি সিঙ্গেল সোফায় বসে ওদের কথার টুকটাক হুহা করে ক্ষুদ্র জবাব দিচ্ছে সে একটু বেশি হ্যান্ডসাম। ফিহা ইচ্ছে করে তাদের দৃষ্টি এড়ানোর জন্যই সিঙ্গেল সোফার ঠিক পেছনে দাঁড়ালো।
ঠোঁটে জড়তা মাখা হাসি টেনে নম্রভাবে বলল, আসসালামু আলাইকুম। সুকণ্ঠ গলার নম্র সালামটা শুনে শরীরটা শিরশির করে উঠল তার। এক পলকের জন্য মাথা ঘোরানোর চিন্তা করলেও পরক্ষণে সেটা উগ্র মেজাজের জন্যই হোক অথবা তার বেপরোয়া ব্যক্তিত্বের জন্যই হোক পিছু তাকালো না সাইদ। দম্ভরূপে নিজের ভঙ্গিতে বসে থাকলো। কানে পর্যায়ক্রমিক কথাগুলো শুনতে পেল। আমাকে মনে আছে, দেখো তো চিনতে পারো কিনা, প্রশ্ন করলো লাবিব। চায়ের কাপটা তুলে নিল সে। ফিহা তাকে চেনার জন্যই দৃষ্টি দুটো সরু করে ঠোঁটের কোণাটা দাঁতে কামড়ালো। কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মাঝে নাস্তানাবুদ হয়ে বলল, আপনি কি লাবিব ভাইয়া না? দু ঠোঁট প্রসার করে হেসে দিল লাবিব। চায়ের কাপে ছোট্ট চুমুক দিয়ে বলল, এই তো চিনে গেছো। তোমাকে কতদিন পর দেখলাম জানো? শেষবার তোমাকে এইটুকুনি দেখেছি, তখন মেবি ক্লাস 8-এ ছিলে। তুমি তো দেখি বছরের ভেতর অনেক বড় হয়ে গেছো। এবার কিসে পড়ছো? ম্যাট্রিক শেষ? ফিহা হাসি মুখেই জানালো, জি ভাইয়া, এসএসসি শেষ, এখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছি। দুজনের ভেতর এটা ওটা নিয়ে তুমুল আড্ডা হতেই ওদিকে তিন বন্ধুর ভেতর নিচু স্বরের কথা শুরু হলো। সাইদ কেন জানি বেশ অদ্ভুতভাবে সেখান থেকে সরে পড়তে চাইল। লাবিব ওকে বসতে বলল, কিন্তু বলার পরপরই কি যেন দেখতে পেয়ে আর কথা বাড়ানোর সাহস হলো না। নাবিলা তখন সহজাত ভঙ্গিতে টুকটাক হেসে হেসে কথা বলছে। ফাহাদ সাব্বিরের সাথে খুবই নিচু গলায় ফিসফিস করলো, ডিস্কো বাবা ফাহিমরে মনে পড়তেছে, শালা নাটবুল তো ঠিক আছে কিনা কে জানে। ফাহাদের কথায় আশকারা পেয়ে দুষ্টু হাসে আদিব। শয়তানি মার্কা হাসি দিয়ে গলা নামিয়ে বলল, তুই হাল্লা একটা লুচ্চা, ওর চেহারার কথা চিন্তা না কইরা নাটবুল তোর কথা চিন্তা করতেছস, মনে মনে কি চলে রে বেটা? বলেই ভ্রু দুটো নাচাতে থাকে আদিব। চোখে দুষ্টু দুষ্টু চাহনি দিয়ে গরম কাপে ঠোঁট চাপতেই পাশ থেকে সাব্বির সিরিয়াস সুরে বলল, আমি ডেফিনেটলি শিওর সাহিদ বিরাট কোনো প্ল্যান করতেছে, যেটা আমাদের কাছে সবসময়ের মতো আজও শেয়ার করবে না। ওর পেট থেকে কোনোদিন কথা বের করতে পারিনি, আনফর্চুনেটলি আজকেও পারবো না। না হলে দেখ কোত্থেকে কোন চিপা থেকে ফাহিমের অস্তিত্ব খুঁজে বের করলো। এখন চিন্তা হচ্ছে ও কি আসলেই অতীত ভুলতে চায়। বাগড়া দিয়ে বলল আদিব, অবশ্যই চায়, কেন চাইবে না? ফাহিমকে যদি হাসপাতালের বাসিন্দা বানিয়ে আসে তাহলে তোরা ধরে নে জুনায়েদ সাইদ খেলতে নেমেছে, ও কাউকে ছাড়বে না। সময় মতো সবকিছু দেখতে পারবি, ধৈর্য ধর একটু। আপাতত নাবিলার সামনে কিছু উচ্চারণ করার দরকার নেই। জিপ লক। সুফিয়ার বাটন ফোন থেকে নাম্বারগুলো পাঠিয়ে দিল ফিহা। আফসানার কাছে মেসেজ যেতেই মিনিট 10-এর ভেতর রিচার্জটা করে দিলেন তিনি। এদিকে দুপুরের সময়টা শেষ হতেই আসরের আজান দিয়ে কমলাভ সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়েছে। কেউ বলবেই না এই বাড়িতে 3টি মানুষের উপস্থিতি আছে। ফিহার রুমের জানালাটা পশ্চিমের দিকে। থাই গ্লাসের ভেতরে গোলাকার সূর্যটা সমস্ত তেজ নিষ্ক্রিয় করে পশ্চিমের বুকে প্রতিদিনই ঘুম দেয়, আবার জাগ্রত হয়ে পূর্ব আকাশে ডানা মেলে ডাপুতে আলো ছড়াতে থাকে। সদ্য গোসল শেষে জানালার কাছে আসলো ফিহা। বাইরে প্রসন্ন দৃষ্টি ফেলে ভেজা চুলগুলো আস্তে আস্তে তোয়ালে দিয়ে মুছে চলেছে সে। দেখতে দেখতে খালামণির বাসায় একদিন পেরিয়ে গেছে। এভাবে থাকতে হবে আরো 30 দিন। বাবার সাথে একটু আগে কথা হয়েছে ওর। জানালার বাইরে রহস্যজনক ব্যাপারটায় কোনো সুরাহা করতে পারেনি। আপাত দৃষ্টিতে এলাকার কিছু মুরব্বী এই ঘটনাকে জিনের আসর বলে আখ্যা দিয়েছে এবং উপদেশ হিসেবে বলেছে অতি সত্বর যেন ভালো একটা হুজুর ডেকে বাড়িটা বন্ধক করানো হয়। কিন্তু ফিহার বাবা এ কথা শুনে বন্ধক করাতে নারাজ। তিনি নারায়ণগঞ্জে আছেন সেই জন্মের পর থেকে, কোনোদিন শুনেনি এরকম কোনো সমস্যা তাদের বংশ পরিবারে হয়েছে। তাহলে মেয়ের প্রতি এরকম হবার কি কারণ? তিনি মোটেই গ্রামাঞ্চল বা মফস্বলের দিকে থাকেন না, বরং শহরের মূল কেন্দ্রে জনবহুল এলাকায় বসবাস করছেন। ফিহার বাবা অবশ্য এই কথাটাই স্বীকার করেন যে তার মেয়ে দুটো অতিমাত্রায় সুন্দর। এই সৌন্দর্যের মোহটা পুরোপুরি পেয়েছে ওদের মায়ের কাছ থেকে। খাড়া নাক, হরিণী চোখ, গোলাপি ঠোঁট এবং গায়ের উজ্জ্বল বর্ণ রংটাও। তবে ছোট মেয়ের চুলটা হয়েছে দাদি হালিমা খাতুনের মতো। পার্লারের বিভিন্ন ট্রিটমেন্টের মতোই আল্লাহ প্রদত্ত চুলগুলো লম্বা, ঘন এবং তথাকথিত আধুনিক ভাষায় সিল্কি চুল। চুল মুছতে মুছতে গত রাতের বৃষ্টির ব্যাপারটা নিয়ে আপন মনে ভাবছিল ফিহা। ওই বদখত বেয়াদব মানুষটাকে ভয় পাওয়ার তো কিছু নেই। ও তো আপন খালামণি নিজ হাতে বানানো আচারটাই খাচ্ছিল। পরের বারে এসে তো চুপি চুপি খায়নি, তাহলে ধরা পড়ার পর ওরকম ভয় পেতে হবে কেন? যতবার ওই মানুষটার সামনে পড়েছে ওর কলিজাটা ভয় চোটে যেন 2 হাতের মধ্যে চলে এসেছে। ওই দাপুটে চাহনি অন্তর্ভেদী, যেন দূর থেকে শখানেক ফলার মতো ঝাঁঝরা করে দেয়। শক্ত চোয়ালের মুখটা বড়ই কঠোর ও শান্ত।
আজও তার মুখটা আম্ভরিক ধাঁচের মতো ক্ষমতাবান ও চৌকস দেখায়। ভেজা তোয়ালে নিয়ে ছাদের দিকে হাঁটা দিয়েছে ফিহা। আনমনে ছাদের দোরগোড়ায় পৌঁছে যেতেই হঠাৎ বুকটা ধক করে উঠল। অজান্তেই হাত থেকে তোয়ালাটা ফস করে ছেড়ে দিয়েছে। ছাদের রেলিং ঘেঁষে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে মানুষটা। ডান হাত পকেটে গোজা, অন্য হাতটা কানের কাছে ফোন চেপে হিংস্র স্বরে কথা বলছে। কাউকে প্রচন্ড গালাগাল করে যাচ্ছে সে। ফিহা ঢোক গিলে দরজার পাশে একটু আড়াল হয়ে নিল। দূর থেকে কথাগুলো শুনতে না পেলেও আবছা আবছা ভাসে ঠিকই বুঝতে পারছে অপর প্রান্তের ব্যক্তিকে দুহাতে কাপড় নিংড়ানোর মতো চিপড়ে দিচ্ছে। কিছুক্ষণ পর ক্ষুব্ধভাবে কলটা কেটে দিল সাইদ। তার মেজাজটা যার পর নাই খারাপ। কেন জানি মনে হচ্ছে লাবিবের কথাটা শোনা একদমই ঠিক হয়নি। ওই মেয়েটা আসার পর থেকে একেবারেই রাগটা কন্ট্রোল করতে পারছে না সে। এত অ্যাগ্রেসিভ আগে কখনো হয়নি সাইদ। নিজের উপর থেকে ভারসাম্য হারানোর জন্য নার্ভ তার কখনোই ছিল না। সে পুরোপুরি জানতো তার মন ও মস্তিষ্ক সম্পূর্ণ তার ক্ষমতায় চলে, কিন্তু এখন দেখছে সেই ধারণা ভুল। মাথা ঘুরিয়ে পিছু তাকালো সাইদ। তখনই তার প্রখর দৃষ্টি সরাসরি দরজার দিকে চড়াভাবে আটকে গেল। সাইদ ভ্রুজোড়া কুচকানোর পূর্বেই তস্তব্যস্ত হয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছিল ফিহা, কিন্তু পিছন থেকে দু দফা তুড়ির আওয়াজ পেয়ে পা দুটো ওখানেই থামিয়ে দিল। ভয় কাতরে মুখায়ব পাল্টে যথাসম্ভব শান্ত দেখানোর অভিপ্রায় নিয়ে এগিয়ে গেল ও। দুপাশের ওড়নায় হাত দুটো মুষ্টিবদ্ধ করে এগুতেই বুকের কাছে তখন হাত ভাঁজ করল সাইদ। 1.5 হাত দূরত্ব রেখে ফিহা দাঁড়িয়ে পড়লে নতভাবে নম্র স্বরে বলল, কিছু বলবেন? সাইদ দেখলো এই মেয়েটা তাকে আপনি করে সম্বোধন করছে, অথচ তুমি বলে সম্বোধন করাটা স্বভাব ছিল। সেটা কি বয়সের সাথে সাথেই গায়েব? হতে পারে। সাইদ গম্ভীরতার ঠাট বজায় রেখে স্থূল কণ্ঠে বলল, ছোট আঙ্কেল কদিনের জন্য পাঠিয়েছে? বাবার ব্যাপারে বলেছে বলে চোখ দুটো প্রখর দৃষ্টির মাঝে তাক করলো ফিহা। মুখটা এখনো আম্ভরিক, বেশ ধারালো দেখতে। মুখটার দিকে শান্ত দৃষ্টি ফেলে সংযতভাবেই বলল, 1 মাস। তবে সময়টা বাবার নির্ধারণ করে না, খালামণি বলেছে 1 মাস থাকার জন্য। চটান করে বলল সাইদ, কেউ বায়না ধরলে সেটা শুনতে হবে? কিসের জন্য 1 মাস? আমি তো তোর থাকার কোনো ইস্যু দেখছি না। কপালটা ধীরে ধীরে কুঁচকে ফেলল ফিহা। উজবুক চাহনি ফেলে প্রশ্ন ঝুলিয়ে বলল, আপনি কি চাচ্ছেন আমি এখান থেকে চলে যাই? ধার বসানো গলায় সাইদ বলল, হ্যাঁ, সেটা কালই। বিদ্যুৎ স্পৃষ্টের মতো চোখ দুটোয় বিস্ফোরণ হলো ফিহার। এক লহমায় শান্ত অবয়ব বদলে গিয়ে পাংশু হয়ে গেল। নিরস্ত গলায় বলল, আপনি চাচ্ছেন আমি কালই এখান থেকে চলে যাই? আবারও কঠিন করে কিছু বলতে চাচ্ছিল সাইদ। বারবার কানের কাছে আপনি সম্বোধনটা প্রচন্ড রাগ তুলে দিচ্ছে। গম্ভীরতার সাথে ক্ষিপ্ত স্বরে বলল, ইয়েস, কাল মানে কালই। আগামীকাল এখান থেকে তল্পে তল্পা গুটিয়ে বিদায় হবি। আমি চাই না তুই আমার সামনে থাক। তোর মুখটাই আমি আর দেখতে চাই না। অর্থাৎ আমি চাই না আমার বাড়িতে এমন কোনো ব্যক্তি থাকুক যার মুখটা আমার জন্য চরম অসহ্যকর। মিনিটের ভেতর স্বচ্ছ মুখটা লজ্জায়, ক্ষোভে, অপমানে বিবর্ণ হয়ে গেল। মুখে রা নেই। জ্ঞান থাকতে আজ পর্যন্ত কেউ এতটা বাজেভাবে অপমান করেনি ওকে। ফিহা করুণ লজ্জায় থমথম হয়ে ভেতরের উগ্র শোচনীয় অবস্থা সাথে সাথে ঠান্ডা করে ফেলল। কিছুটা ধাতস্থ হয়ে মৃদু গলায় বলল, আমার অসহ্যকর মুখটা আমি দেখাবো না, আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার মাকে পার্সোনালি বলে দিব আপনি আমাকে চলে যেতে বলেছেন। আমি চাই না আপনার মা শুনে চটে যাক। এইটুকুনি মেয়ের ধারালো তেজ দেখে কিছুক্ষণ চুপ করে রইল সাইদ। চটান চটান কথার বিপরীতে নাক ফুলিয়ে নিঃশ্বাসটা ছাড়ল। গলার ঠাট বজায় রেখে বলল, আমি অবশ্যই এমন মেয়ে পছন্দ করি না যে ন্যূনতম ম্যানার্সটুকুও জানে না। রাতের বেলা দরজার বাইরে দাঁড়ালে নক করতে হয়, রান্নাঘরে গেলে অনুমতি নেওয়া লাগে, এবং ছেলেদের সামনে দাঁড়ানোর পূর্বে সামান্য লজ্জাটুকুও রাখতে হয়। এগুলো জানা অবশ্যই একজন ব্যক্তির কর্তব্য। যার মধ্যে এসব নেই তাকে আমি একটা সেকেন্ডের জন্য এ বাড়িতে সহ্য করব না। বেরিয়ে যা। কালই এখান থেকে লাগেজ গুছিয়ে চলে যাবি। তোর বাপকে বলবি জানালার বাইরে যে দিওয়ানা আশিক লটকে থাকে তার জন্য পুলিশি ব্যবস্থা রেডি করতে, অথবা তাতেও যদি সোকল্ড প্রেস্টিজ নামক ইস্যুর সমস্যা হয় তাহলে কোনো গুন্ডা মাস্তানকে বাড়িতে ডেকে 3 কবুল সেরে নিবি। আমার বাড়িতে এসে এমন আনকালচার্ড বিহেভিয়ার আমি 1 ইঞ্চিও সহ্য করব না। গেট আউট অফ মাই সাইট, গেট লস্ট। এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি মীরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।